সবাইকে স্বাগতম বেলা শেষের আজকের পর্বে। ত্রয়ী আছে আপনাদের সঙ্গে এবং বরাবরের মতোই আজও আছেন আমাদের সঙ্গে একজন অতিথির সঙ্গে কথা বলবো। তবে তার আগে চলুন দেখে আসি এসটিভি হাইলাইটস। আজ সন্ধ্যা 6:20 রয়েছে সঙ্গীতানুষ্ঠান সন্ধ্যার মেঘমালা। প্রযোজক কামরুজ্জামান রঞ্জু। এনসিএ প্রযোজিত বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বিশেষ অনুষ্ঠান গোল্ড মার্ক বিস্কুট ব্যাটে বলে বিশ্বকাপ দেখবেন রাত 8টায়। রাত 9:20 রয়েছে সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান শাইন অন। প্রযোজক খন্দকার শাহাদাত হোসেন এবং এসকে মইনুল আহসান। রাত 11:30 রয়েছে সাম্প্রতিক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান লেট এডিশন। চলে এলাম অতিথি পর্বে। দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন সমাজকর্মী সায়ন্তনী তিশা। কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন? ভালো। আপনাকে অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। শুরুতেই জানতে চাই বর্তমান ব্যস্ততা নিয়ে। আমাদের একটা এক্সিবিশন চলছিল, 28 তারিখে শেষ হয়ে গেল, গত শনিবারে শেষ হয়ে গেল। তো এক্সিবিশনটা ছিল সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে। গত 2 বছর ধরে আমাদের সংগঠন থেকে আমরা যতগুলো জায়গায় গেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সেখানে সাম্প্রদায়িক হামলার যে চিত্রগুলো দেখেছি সেগুলোই আসলে ক্যাপচার করে আমরা সেটা দিয়ে প্রদর্শনীটা করছি। আচ্ছা, সংগঠনটি সম্পর্কে একটু জানতে চাই। সংগঠনটার নাম আমরা। আচ্ছা, আমরার ফুল ফর্মটা হলো অ্যালায়েন্স ফর মিটিগেটিং রেসিজম অলটুগেদার। আচ্ছা, আমাদের কাজের মূল ফোকাসটা হচ্ছে সাম্প্রদায়িকতা বিরোধী কর্মকাণ্ড, এবং এর পাশাপাশি আসলে আমরা ম্যানমেড ডিজাস্টার এবং ন্যাচারাল ডিজাস্টার নিয়েও কাজ করে থাকি। আচ্ছা, বলছিলেন যে 2 বছরে অনেক জায়গায় গিয়েছেন এবং অনেক ছবি তুলেছেন। 2 বছরে কোথায় কোথায় যাওয়া হয়েছে? আমাদের প্রথম যাত্রা ছিল চট্টগ্রামের বাঁশখালীতে। আচ্ছা, এটা হচ্ছে 2013 সালের মার্চ মাসে যুদ্ধাপরাধী সাইদির রায়ের পরে সারা বাংলাদেশ তো একটা রণক্ষেত্রে পরিণত হয়েছিল। তো তারপরে আসলে আমরা কয়েকজন বন্ধু এবং সহকর্মী মিলে আমরা চলে গেছিলাম চট্টগ্রামের বাঁশখালীতে। এবং যাওয়ার পরে যেটা হলো, আমরা তখনও বুঝতে পারিনি, আমাদের তখন রক্ত গরম টকবগে রক্ত নিয়ে ছুটে গেছি যে মানুষগুলো যারা নির্যাতিত হচ্ছে তাদেরকে সাহায্য করব। গিয়ে যখন নিজেদের চোখে দেখলাম ওখানকার অবস্থা, পুরো ধ্বংসস্তূপ, পরার জামা কাপড় নেই, খাওয়ার কিছু নেই, মাথার উপর ছাদ নেই, সবকিছু ছাই হয়ে গেছে, মানুষ খুন হয়েছে, মহিলারা রেপ হয়েছে। ওই দৃশ্যটা একবার নিজের চোখে দেখে ফেলার পর আসলে আমরা বুঝে গেছিলাম যে এই যুদ্ধটা আমাদের সারা জীবন করতে হবে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধটা আমাদের চলবে। তো তারপর থেকে আসলে প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে যাওয়া, যত জায়গায় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশে, আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য। আচ্ছা, উদ্দেশ্য কি ছিল বা এই বিষয়টি নিয়ে কাজ করবার পরিকল্পনা কেন মাথায় এসেছিল? এটা আমরা অনেকদিন ধরে যেটা দেখেছি বাংলাদেশের পার্সপেক্টিভে, সাম্প্রদায়িক হামলার ব্যাপারগুলো খুব বেশি মিডিয়াতে আসে না, খবরের কাগজে খুব কম ছোট আকারে আসে। রিসেন্টলি একমাত্র রামুর ঘটনাটা খুব বড় আকারে এসেছিল, কিন্তু এছাড়া এই যে যুদ্ধাপরাধী সাইদির রায়ের পর যে হামলার ঘটনাগুলো, ওগুলো কিছু মোরাললেস এসেছিল। ইলেকশনের পরে যে হামলাগুলো মোটামুটি এসছে, পাহাড়িদের উপর হামলার ঘটনা বলতে গেলে আসেই না। কিন্তু আমরা যেটা দেখলাম, যে কোনো ডিজাস্টার হলে, ধরেন সাইক্লোন হলো, আইলা, সিডর, সাথে সাথে মানুষ কিন্তু রিলিফ নিয়ে চলে যাচ্ছে ওদের কাছে, অসহায় মানুষগুলোর কাছে। কিন্তু সাম্প্রদায়িক হামলা হলে না, ওদের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ পাওয়া যায় না। ইনস্ট্যান্টলি যে ওদের যেই রিলিফটা দরকার, ওদের কিছু খাবার দরকার, ওদের মাথার উপর ছাদ দরকার, ওদের গরম কাপড় দরকার, এই জিনিসগুলো ওদের কাছে নিয়ে যাওয়ার মতো কোনো মানুষ থাকে না। আচ্ছা, আমরা তাহলে সেসব মানুষদেরকে কিভাবে সাহায্য করে থাকি? একদম যত দ্রুত সম্ভব, মানে দ্রুততম সময়ের মধ্যে আমরা তাদের কাছে যাওয়ার চেষ্টা করি। আর্থিক সাহায্য নিয়ে, কিছু ক্ষেত্রে খাদ্য, কিছু ক্ষেত্রে বস্ত্র, এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর সবসময় আমরা সবচেয়ে বেশি যেটাকে জোর দিই সেটা হচ্ছে মোরাল সাপোর্ট, মানসিকভাবে আমরা পাশে দাঁড়াই তাদের। এবং আরো একটি জায়গায় আপনারা গিয়েছিলেন, খুলনার কয়রা, এই জায়গার অভিজ্ঞতা বলবেন? পুরো একটা এলাকা, মালোপাড়ার যতগুলো বাড়ি ছিল, বাড়িতে প্রত্যেকটা বাড়িরই ছোট ছোট বাচ্চা, 2-3 বছরের অনেকগুলো বাচ্চা ছিল। বাবা মা সহ বাচ্চাদেরকে বাড়ির ভেতরে ঢুকিয়ে তালা মেরে বাইরে থেকে আগুন ধরিয়ে দিয়েছিল। মানে মারা তখন অনুনয় বিনয় করেছিল যে আমাদের বাচ্চাগুলোকে ছেড়ে দেন, বাচ্চাগুলোকে জানলা দিয়ে বের করে দেই, ওদেরকে বাঁচতে দেন। বাচ্চাগুলো তো কিছু করেনি, কিচ্ছু শোনেনি, একদম আটকে আগুন ধরিয়ে দিয়েছে। অলরেডি অনেক মায়েরই শরীর পুড়ে গেছে, কোনো মতে তারা বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করেছে, এরকম অবস্থা ছিল। এই সময় পাশে ডাব পাড়েন, মজুর ধরনের একজন মানুষ,
উনি লুকিয়ে লুকিয়ে পুরো ঘটনাটা দেখেছিল। যখনই হামলাকারীরা চলে যায় স্পট থেকে, সাথে সাথে উনি দৌড় দিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি মেরে তালা ভেঙে ওদেরকে বের করে আনে। এবং প্রত্যেকটা জায়গায় আসলে আমরা এরকম ডিভাস্টেশনের পাশাপাশি অনেক ইন্সপিরেশনাল ঘটনা দেখেছি, ইন্সপিরেশনাল স্টোরি দেখেছি, যে পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে, গ্রামের মানুষ সবাই মিলে নিজের হাতে খুঁটি বেঁধে বেঁধে বাড়ি তোলার কাজ শুরু করেছে। আচ্ছা আচ্ছা। এবং আপনারা যখন গেলেন, আপনাদের সাথে যখন তাদের কথা হলো, তাদের মানসিক অবস্থা কেমন ছিল, তারা কিভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল? চোখের মধ্যেই ওদের চোখই বলে দিচ্ছে কতটা অবিশ্বাস, কতটা ঘৃণা, কতটা ইনসিকিউরিটি ওদের মধ্যে আছে। আসলে মানে আপনি শুধু নিজেকে একটু ওদের জায়গায় চিন্তা করে দেখেন, যে আপনি আজকে রাতে ঘুমাতে গেলেন, কালকে সকালে উঠে দেখছেন আপনার বাড়ি নাই, বাড়ি পুড়ে গেছে, আপনার খাওয়ার কিছু নাই, আপনি যে কাপড়টা পরে আছেন এটা ছাড়া আপনার আর কোনো কাপড় নাই, আপনার বাবা হতো, আপনার মা নিখোঁজ। আপনি কিরকম ভাবে আসলে, মানে আপনার কিরকম মনে হবে? আসলে অবশ্যই খুবই দুঃখজনক। এবং আমার কি মনে হবে, আসলে সেই জায়গাটাতে না পৌঁছলে হয়তো বা আমিও কখনো বুঝতে পারবো না। আরো কথা বলবো আপনার সঙ্গে, তবে একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটি নিয়ে আসি। দর্শক আমাদের সঙ্গে থাকুন, বিরতির পর আরো কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। দর্শক ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে আছেন আমাদের আজকের অতিথি সমাজকর্মী সায়ন্তনী তিশা। আবার কথা বলবো তার সঙ্গে। আমরা সংশোধনের কথা বলছিলাম, সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে কথা বলছিলাম। আসলে এটি শুধু কিন্তু বাংলাদেশের বিষয়বস্তু তা কিন্তু নয়, পুরো পৃথিবীতেই কিন্তু এরকম ঘটনা প্রায় ঘটে থাকে। আপনি কি মনে করেন? এখন যে ইন্টারন্যাশনাল নিউজগুলো, ওগুলোর দিকে তাকালেই দেখা যাবে পুরো বিশ্ব জুড়ে আইসিস যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে, যেভাবে ফ্রান্সের শার্লি হেবদো ম্যাগাজিনের এডিটরকে খুন করা হলো, যেভাবে মিউজিয়াম পুড়িয়ে ফেলা হলো, মানে আসলে অবিশ্বাস্য। এখন আসলে পুরো পৃথিবী জুড়ে যেটা শুরু হয়েছে, এটা শেষ কোথায়? জীবন তো পুড়িয়ে ফেলা হচ্ছে, ইউটিউবে আমরা অহরহ এরকম দেখছি, গলা কেটে ফেলা হচ্ছে। এই যে সম্প্রদায়ের সাথে সম্প্রদায়ের এত যে দাঙ্গা, এগুলো আসলে প্রতিহত করা যায় কিভাবে? আপনারা কি মনে করছেন? আমাদের সাংগঠনিকভাবে এবং আমরা পার্সোনালিও যেটা মনে করি, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। প্রত্যেকটা মানুষ যেদিন আসলে তার নিজের সমানই অন্য আরেকজনকে ভালোবাসতে শিখবে, সে নিজেও মানুষ, অন্য আরেকজনকে মানুষ হিসেবে মর্যাদা দিতে শিখবে, তখন আসলে এই হামলাগুলো, সাম্প্রদায়িক দাঙ্গাগুলো বন্ধ হওয়া সম্ভব। কিন্তু সেটা আসলে মানুষের যে ধর্মকে অনেক বড় করে দেখে, রাজনীতিকে অনেক বড় করে দেখে, এবং সবসময় একটা টেন্ডেন্সি থাকে মানুষের মধ্যে যে আমি বেস্ট, আমার পাশে যে অন্য ধর্মের মানুষটা আছে বা অন্য মতাদর্শের যে মানুষটা আছে, তাকে আমরা দাম দেই না, তার মূল্যায়ন করি না। এবং আরেকটা বিষয় হচ্ছে, নিজ মতবাদ প্রকাশের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকটা জোরপূর্বক চাপিয়ে দেই। জি জি। এবং যদি আমরা কিছু মতামত প্রকাশ করতে চাই, তখনও কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটছে। এরকম অনেক বিষয়বস্তু আমাদের সামনে আছে। খুব রিসেন্টলি যেটা হলো, অভিজিৎ রায়ের মতো একজনের মৃত্যুর ঘটনা ঘটলো। মৃত্যু তো না, আসলে খুন হয়েছে। এবং আমরাও বুঝতে পারছি সচেতন হওয়া দরকার প্রত্যেকের। এই সচেতনতা গড়ে তুলতে আপনারা কিভাবে কাজ করছেন? সচেতনতা গড়ে তোলার প্রথম পদক্ষেপ হিসেবে আসলে আমরা একেবারে স্পটে যাচ্ছি। আমাদের যেই কাজটা, মানে সচরাচর এরকম ঘটনা ঘটলে কেউ মাঠে যায় না, আমরা এখানে মানববন্ধন করি, আমরা জাদুঘরের সামনে গিয়ে একটু চিল্লাচিল্লি করি, এর থেকে বেশি আর কিছু করি না। তো আমাদের প্রথম পদক্ষেপটা হচ্ছে যে আমরা একেবারে ফিল্ড লেভেলে গিয়ে যারা আসলেই আহত হয়েছে তাদেরকে মনোবল দেওয়া, যাতে করে তারা উঠে দাঁড়াতে পারে, যাতে করে তারা মাথা নত না করে, আবার একটা মানুষ সত্তা নিয়ে আবার দাঁড়াতে শেখে। সেখান থেকে এসে তারপরে আমরা এই যে এক্সিবিশনের মতো কাজ করছি। আমরা সামনে আমাদের একটা বড় প্ল্যান আছে, একটা ডকুমেন্টারি করার। আমরা এতদিন 2 বছর ধরে যত ফুটেজ কালেক্ট করছি, তথ্য উপাত্ত নিয়ে এসেছি, এগুলো সবগুলো দিয়ে একটা ডকুমেন্টারি হবে। আচ্ছা, সেটা প্রচার করা হবে। ডকুমেন্টারির আগে একটু জানতে চাই প্রদর্শনী সম্পর্কে। প্রদর্শনীতে কেমন সাড়া পেয়েছিলেন? প্রদর্শনীতে আসলে যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি সাড়া পেয়েছি। প্রদর্শনীটার নামটাই খুবই কন্ট্রোভার্সিয়াল। নাম ছিল ইন দ্য নেম অফ ... ইন দ্য নেম অফ পলিটিক্স নাকি ইন দ্য নেম অফ গড না ইন দ্য নেম অফ রিলিজন, এটা আমরা আসলে স্পেসিফাই করি না। আমরা চেয়েছিলাম মানুষ ভাবুক। আর আমাদের কার্ডটা যদি দেখেন, দেখতে পাবেন যে খুবই কন্ট্রোভার্সিয়াল একটা ছবি দিয়ে আসলে কার্ডটা হয়েছে। একটা পোড়ানো কোরআন শরীফ, তার পাশে একটা মাথা কাটা দুর্গার প্রতিমা, এবং তার পাশেই হচ্ছে বৌদ্ধদের যে প্রতিমা, হ্যাঁ, মাটিতে পড়ে আছে বুদ্ধ প্রতিমা। তো এরকম একটা জিনিস নিয়ে এক্সিবিশন করাটা আসলে ডিফিকাল্ট, কিন্তু তারপরে আমরা করেছি। এবং এটা করার 3টা কারণ ছিল, বড় 3টা কারণ। একটা হচ্ছে আমাদের সমমনা যতগুলো অর্গানাইজেশন আছে তাদের সাথে পরবর্তীতে কাজের সুযোগটা সৃষ্টি করা, যে আমরা যে এক্সিস্ট করি এটা আমাদের সমমনাদের কাছে প্রচার করা, জানানো। 2 নম্বর কারণ ছিল
এই সাম্প্রদায়িক হামলার ভয়াবহতাটা আমরা পত্রপত্রিকায় একটা ছবি দেখি, এতটুকু একটা ছবির মধ্যে শেষ, নিউজ পড়লাম কি পড়লাম না। তো আমরা যেটা চাচ্ছিলাম যে আমরা নিজের চোখে যে জিনিসটা দেখে এসেছি তার কিছুটা হলেও মানুষকে দেখানো যে এরকম একটা জিনিস হচ্ছে আজকে, মানে এরকম এই শতাব্দীতে এসে বাংলাদেশে এইসব জিনিস হচ্ছে, মেনে নেওয়া যায় না। এবং তৃতীয় কারণ ছিল, যেটা আসলে খুব বড় একটা কারণ, সেটা হচ্ছে প্রত্যেকবার হামলা হওয়ার পরে যেটা দেখেছি আমরা, হামলা হলো আজকে রাতে কোথাও, আমরা কালকে থেকে ডোনেশন কালেক্ট করা শুরু করলাম, 7 দিন 10 দিন পরে আমরা ডোনেশন কালেক্ট করতে পারলাম, তারপরে আমরা ফিল্ডে গেলাম। ততদিন কিন্তু মানুষগুলো ওইখানে না খেয়ে ওই অবস্থাতেই আছে, অসুখ হয়ে যাচ্ছে, নিউমোনিয়া হয়ে যাচ্ছে, কেউ দেখার নেই। তো আমরা এই টাইম ল্যাপসটা কমাতে চাচ্ছি আসলে, কোন একটা জায়গায় যদি হামলা হয় আমরা যাতে একটা দিনও দেরি না করে সাথে সাথে চলে যেতে পারি। তো এই প্রদর্শনীর যতগুলো ছবি ছিল, ছবি বিক্রির টাকা পুরোটাই আসলে গেছে এই কমিউনাল ভায়োলেন্সের ফান্ডে। এরপরে যে কোনোখানে ভায়োলেন্স হলেই আমরা এই ফান্ড থেকে টাকা নিয়ে চলে যেতে পারবো। এই যশোরের পাশাপাশি আমি আরেকটা জায়গার কথা বলি, নানিয়ারচর, এই যে রাঙামাটির পাহাড়িদের উপর যে হামলাটা হয়েছিল, আমরা তো 2 দফায় গেছিলাম ওখানে। ওখানে এত লার্জ স্কেলে হয়েছিল যে আমরা একবার গিয়ে কভার করতে পারিনি, পরের সপ্তাহে আবার গেছিলাম, এবং পরের সপ্তাহে গিয়ে আমরা দেখতে পেলাম যে সরকার থেকে অলরেডি ওখানে প্রত্যেক পরিবারকে বোধহয় 15 থেকে 20,000 করে দেওয়া হয়েছে ঘর তোলার জন্য, এবং ঘর তোলার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো সরকার মতো কাজ করছে, কিন্তু সেখানে আমাদের কোনো কনফ্লিক্টও নাই, একসাথে কাজ করাই সম্ভব। কিন্তু আমরা যেখানটাতে কাজ করি আসলে, যে একটা হামলা হওয়ার পর সাথে সাথে সবচেয়ে কম সময়ের মধ্যে ওখানে চলে যাই, এবং ইমিডিয়েটলি যেটা লাগবে অনেক বেশি ব্যাপক হওয়া উচিত, সেটা হচ্ছে না, তাই তো? এটা আসলে এত রিস্কি একটা জিনিস, আপনি তো বুঝতেই পারছেন। ধরেন একটা জায়গা যেখানে কনস্ট্যান্ট টেনশন, হিন্দু মুসলিমের মধ্যে, বৌদ্ধ মুসলিমদের মধ্যে কনস্ট্যান্ট টেনশন, ওইখানে আপনি গেলে আপনারই নিজের জীবনের নিশ্চয়তা নেই, আপনার উপর হামলা হতে পারে যে কোনো সময়। তো এই অবস্থায় আসলে সবাই কাজ করতে পারে না তো সহজে। আরো কথা বলবো, তবে আরেকটি বিরতির সময় হয়ে গেছে, বিরতিটি নিয়ে আসি। দর্শক আমাদের সঙ্গে থাকুন, ছোট্ট একটি বিরতির পর আবার কথা বলবো আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সঙ্গে। দর্শক আবারও ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে আছেন আমাদের আজকের অতিথি সমাজকর্মী শান্তনী তিশা। আবারও কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। আপনারা রানা প্লাজাতেও গিয়েছেন, সেখানেও কাজ করার অভিজ্ঞতা আপনাদের আছে, সেই অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই। রানা প্লাজার সময় আমাদের অর্গানাইজেশনটা প্রথম একটা অর্গানাইজেশন ছিল যেটা ফেসবুকে কোলাবোরেশনের ডাক দিয়েছিল। আচ্ছা। এবং তারপরে যেটা হয়, আমরা ফিজিক্যালিও অনেক সংগঠন, তখন আপনার মনে থাকবে হয়তো যে সরকারের পাশাপাশি দেশে বিদেশে নানা রকম সংগঠন নিজেদের মানে যেভাবে সাধ্য যেভাবে পেরেছে ওখানে সাহায্য করার চেষ্টা করেছে। তো আমরা 21টা সংগঠন একসাথে হয়েছিলাম, একসাথে হয়ে রানা প্লাজা নিয়ে কাজ করেছিলাম। একটা বড় একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, সেখান থেকে অনেকগুলো সংগঠনই ঝরে গেছে, আবার খুব ভালো একটা জিনিস বের হয়েছে, যেমন অপরাজেয় বলে একটা চটের ব্যাগ তৈরির কারখানা সেখান থেকে এমার্জ করেছে। এই ব্যাগ তৈরির কারখানাটা আসলে রানা প্লাজার আহত শ্রমিকদেরকে নিয়ে শুরু হয়েছিল, যাদের হয়তো একটা হাত কেটে ফেলতে হয়েছে, পা কেটে ফেলতে হয়েছে, যারা হয়তো অন্য কোথাও কাজ করতে পারবে না, তাদেরকে দিয়েই এটা শুরু হয়েছিল। আর রানা প্লাজার সময় যেটা হয়েছিল, সিভিয়ারলি ক্ষতিগ্রস্ত কয়েকটা ফ্যামিলিকে আইডেন্টিফাই করি, এদের কয়েকজনকে রিক্সা কিনে দেওয়া, যারা হয়তো ইলেকট্রিসিটি চালিত যে রিক্সাগুলো আছে হাত দিয়ে কন্ট্রোল করে চালাতে পারবে, এরকম রিক্সা কিনে দেওয়া। এক মা নেই কিন্তু রিক্সা চালাতে পারবেন, এরকম রিক্সা কিনে দেওয়া। কারো দুধের গাই কিনে দেওয়া, যে দুধ দুইয়ে সেই দুধ বিক্রি করে সেই টাকা দিয়ে চলতে পারবে। কাউকে মুদির দোকান তুলে দেওয়া, কাউকে হাঁস মুরগির খামার করে দেওয়া, এই ধরনের কাজগুলোতে তখন আমরা মনোনিবেশ করেছিলাম। এবং এই কাজগুলোর একটাই ছিল হচ্ছে অপরাজেয়, যেই চটের ব্যাগ তৈরির কারখানাটার কথা বলছিলাম। অনেক সময় কিন্তু জানা যায় আগে থেকেই যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে, যেমন নির্বাচনের পরে কোনো একটা ঘটনা ঘটবে, কিছু একটা দাঙ্গা হবে, এমনটা কিন্তু আমরা পূর্বাভাস পেয়ে যাই। আগে থেকেই যদি আমরা প্রতিহত করবার কোনো একটা চেষ্টা রাখি, তাহলে হয়তো বা ক্ষতিটা একটু হলেও কমে আসে। এই বিষয়ে আপনাদের কোনো ভাবনা চিন্তা আছে কিনা? এখানে আমি ঠিক পুরোপুরি আপনার সাথে একমত না। সবচেয়ে বড় কারণটা হচ্ছে যাদের উপর হামলা হয়, বছরের পর বছর যেই সংখ্যালঘু শব্দটা ব্যবহার করতে চাই না, কিন্তু তারপরেও বলতেই হচ্ছে, চলেই আসে। হ্যাঁ, তাদের উপর যে হামলাটা হয় তারা কিন্তু প্রত্যেকটা হামলার আগে বুঝতে পারে যে তাদের উপর হামলা হবে। ইলেকশন বলেন, যুদ্ধাপরাধীর রায় বলেন, জমি দখল বলেন, যে কোনো কিছুতে তারা আগে থেকে বুঝতে পারে। কিন্তু তারা বুঝতে পারা শর্তে, আমি জানি আমার উপর হামলা হবে, তারপরেও তো আমি প্রতিকার করতে পারছি না, প্রতিরোধ করতে পারছি না। আমাদের দিক থেকে করাটা আরো ডিফিকাল্ট। আমরা যেটা মানে সর্বোচ্চ যেটা এখন পর্যন্ত করতে পেরেছি, ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়ায়
সচেতনতা বৃদ্ধি করা, এর থেকে বেশি আগামভাবে কোনো প্রতিকার করতে পারিনি আসলে আমরা। আচ্ছা, আমরা আসলেও চাই যে তাড়াতাড়ি এই বিষয়গুলো প্রতিকার হোক, আমরা সুখে শান্তিতে সবাই একসাথে মিলে বসবাস করতে পারি। এবার একটু জানতে চাই সায়ন্তিনী তিশা সম্পর্কে। সায়ন্তিনী তিশা কি করছে এবং কিভাবে সমাজকর্মী হয়ে উঠলেন? আমি পড়াশোনা করেছি, আমার গ্র্যাজুয়েশন ছিল অ্যাস্ট্রোফিজিক্সে, ইন্ডিয়ার পুনা থেকে পড়েছি। তারপরে বাংলাদেশে এসে ব্র্যাক থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স করলাম এবং আমি ক্রাইম রিপোর্টার ছিলাম। ক্রাইম রিপোর্টারের মানে আপনি খুব ভালো জানবেন যে প্রতিদিনই একটা রোটা থাকে, যে ঘটনা দুর্ঘটনা অথবা সিটি রাউন্ড আপ বলে একটা ব্যাপার থাকে। সকালবেলা এসে আসলে ক্যামেরা হাতে বের হয়ে যেতে হয় যে ঢাকা শহরে কোথায় কি দুর্ঘটনা ঘটলো, কোন মানুষটা মারা গেল, কোন মানুষটা খুন হলো, ঢাকা মেডিকেল মর্গে গিয়ে বসে থাকা। ওই সময় দৌড়াদৌড়ি করতে 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 একটা মানে একটা মনের ভেতরে কিছু একটা হয়েছিল যে এত দুর্ঘটনা, এত খারাপ জিনিস কেন আসলে সমাজে, বাংলাদেশে এত মানুষ কেন খুন হচ্ছে, এত মানুষ কেন রেপ হচ্ছে। তখন মনের মধ্যে ছিল, এটা বের হয়ে আসেনি। অনেকদিন ধরে কিছু করতে চাচ্ছিলাম, কিন্তু কখন আসলে আমার কোনো প্ল্যাটফর্ম ছিল না, আমি বুঝতে পারতাম না যে কিভাবে কার সাথে কি করতে হবে। পরে যুদ্ধাপরাধী সাইদির রায়ের পরে আসলে হঠাৎ করে দেখলাম যে সমমানা অনেকেই একসাথে বলা শুরু করেছে যে আমরা কিছু একটা করি, আমরা কেন কিছু করছি না, আমরা কেন মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াচ্ছি না। এই সুযোগ পেয়ে গেছি, সবাই মিলে একসাথে হয়ে চলে গেলাম ফিল্ডে এবং যাওয়ার পরে বাকিটুকু তো জানেনি। বাহ, চমৎকার। আশা করছি এভাবে আপনারা আরো অনেক অনেক কাজ করবেন, আমরা যারা আছেন তারা সবাই মিলে ভালো কিছু করবেন দেশের জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে এসে আমাদের সময় দেওয়ার জন্য। সময় যেহেতু আজ শেষ, অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। অন্যের বিরুদ্ধে কথা বলবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অতিথির সাথে।